নমস্কার। জানি না মানুষের জীবনে সেই শুভ মুহূর্ত কখন এসে যায়, যেই দিনের পর থেকে তাকে আর চোখে দেখা যাবে না। তাই মৃত্যুর আগে হয়তোবা কারোর জন্য কিছু করে যাওয়াই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। কেননা জন্ম মৃত্যু এই পৃথিবীতে সবারই হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো একাদশ শ্রেণীর ভারতীয় সংবিধানের অধিকার। তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে, একাদশ শ্রেণীর ভারতীয় সংবিধানের অধিকার। এই অধ্যায়টা আমি তোমাদের আজকে বুঝিয়ে দেবার চেষ্টা করব। আশা রাখবো যারা ভালো করে আমার কথাগুলি শুনবে তারা অবশ্যই পরীক্ষার খাতায় কোনো না কোনোভাবে লিখে দিয়ে আসতে পারবে। আর আমার চেষ্টা সবাই যাতে কোনোভাবে হলেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এবং একটা ভালো নম্বর নিয়ে আসতে পারে। তো যাই হোক, আজকের ক্লাসটাতে আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসটা বোঝানোর চেষ্টা করব বা সম্পূর্ণ অধ্যায়টা বুঝিয়ে দেবার চেষ্টা করব। তো ভারতের সংবিধানের অধিকারের মধ্যে আমরা প্রথমেই দেখব স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয় নেতৃবৃন্দ এদেশের জনগণের অধিকার ও দাবিগুলোর গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। ঠিক আছে, কি উপলব্ধি করেছিলেন? স্বাধীনতার দাবিগুলি, অধিকার ও দাবিগুলির গুরুত্ব বিশেষভাবে কি করেছিলেন? উপলব্ধি করেছিলেন। 1928 সালে মতিলাল নেহেরু কমিটি এই মর্মে একটি দাবি সনদ পেশ করে। ফলে স্বাধীনতার পর সংবিধানের নাগরিক অধিকারের একটি তালিকা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়। এই অধিকারগুলোকেই মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলোকেই কি করা হয়েছে? মৌলিক অধিকার হিসাবে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ মানুষের অধিকারকে ভালো করে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। তারপর দেখা গেল যে অন্যান্য সাধারণ অধিকারের সাথে, অন্যান্য যে সাধারণ অধিকারগুলো ছিল সেই অধিকারের সাথে মৌলিক অধিকারগুলো বিশেষভাবে কি ছিল? পার্থক্য ছিল। প্রচলিত সাধারণ আইনের উপর ভিত্তি করে সাধারণ অধিকারগুলো গৃহীত ও বাস্তবায়িত হয়, কিন্তু মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত ছিল। সাধারণ নিয়ম অনুযায়ী আইনসভা কর্তৃক সাধারণ অধিকারগুলো পরিবর্তন করা যায়, কিন্তু মৌলিক অধিকার পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। কেননা পাশাপাশি কোনো সরকারি সংস্থা মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ করতে পারে না। সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের অযৌক্তিক কার্যাবলী নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে বিচার বিভাগ তা বেআইনি ঘোষণা করতে পারে। অবশ্যই মৌলিক অধিকারগুলি সীমাহীন ও চূড়ান্ত অধিকার নয়। সরকার প্রয়োজনে মৌলিক অধিকারের উপর সংযুক্তিগত বিধিনিষেধ আরোপ করতে পারে এবং প্রয়োজনে এটাকে সেই মৌলিক অধিকারগুলিকে কি করতে পারে? সংশোধন করে নিতে পারে। তাহলে এবার আমাদের যে মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলির মধ্যে একটা রয়েছে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার দেওয়া হয়েছে 14 থেকে 18 নং ধারায়। অর্থাৎ আইনের দৃষ্টিতে সাম্য অধিকার বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সকলেই সমান ও আইন কর্তৃক সকলের সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আছে। তাছাড়া রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ, জন্মস্থান বা স্ত্রী পুরুষ ভেদে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য সকল ভোজনালয়, স্নানাগার, দোকান, পুকুর এবং অন্যান্য
কর্মস্থলে সকলের সমান প্রবেশাধিকার থাকবে। তাছাড়া সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সকলের সমানাধিকার থাকবে। অস্পৃশ্যতার বিধিনিষিদ্ধকরণ করা হয়েছে এবং সরকার কর্তৃক সকল প্রকার খেতাব বা উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সাম্যের অধিকারে এই কথাটুকুই বলা হয়েছে। এবার যে অধিকারটা আছে সেটা হলো স্বাধীনতার অধিকার। দেখো, তোমরা অবশ্যই দেখে নেবে স্বাধীনতার যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই অধিকারগুলির মধ্যে একটা হলো সাম্যের অধিকার, একটা হলো স্বাধীনতার অধিকার। না, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায় পর্যালোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারগুলির মধ্যে পড়ে হলো বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। দ্বিতীয়ত হলো শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। তৃতীয়ত হলো সমিতি ও সংঘ গঠনের অধিকার। তারপর রয়েছে ভারতের অভ্যন্তরীণ সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। ভারতীয় ভূখণ্ডে যে কোনো অংশে স্থায়ীভাবে বসবাস করার অধিকার। যে কোনো বৃত্তি বা পেশা গ্রহণ এবং ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার। কোনো অপরাধের জন্য নাগরিকের বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তির হাত থেকে সুরক্ষার অধিকার। তাছাড়া জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, নাগরিককে যথেচ্ছভাবে গ্রেফতার ও আটকের হাত থেকে সুরক্ষার অধিকার। এটা হলো কি আমাদের যে স্বাধীনতার অধিকার। তাহলে তোমরা দুটো অধিকার সম্পর্কে জানলে। তারপর হলো শোষণের বিরুদ্ধে অধিকার। এই শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে 23 থেকে 24 নং ধারায়। ঠিক আছে, তোমরা অবশ্যই সেই ধারাগুলি ভালো করে লক্ষ্য রাখবে। 23 থেকে 24 নং ধারায় বলা হয়েছে মানুষের ক্রয় বিক্রয়, ভেগার কাটানো এবং বলপূর্বক শ্রমদানে বাধ্য করা নিষিদ্ধ করা হয়েছে। শিশুদেরকে কারখানায়, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। তারপর আমাদের যে অধিকার রয়েছে সেটা হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। না, ধর্মীয় স্বাধীনতার অধিকারকে 25 থেকে 28 নং ধারায় লিপিবদ্ধ করা হয়েছে এবং 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। ভারতের সকল নাগরিক বিবেকের স্বাধীনতা অনুসারে যে কোনো ধর্ম গ্রহণ, ধর্ম পালন ও ধর্মাচরণের স্বাধীনতা ভোগ করার অধিকার আছে। দ্বিতীয়ত হলো ভারতীয় প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বা এর যে কোনো অংশ ধর্ম বা দানের উদ্দেশ্যে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে এবং ধর্ম বিষয়ে বিভিন্ন কার্যনির্বাহও করতে পারে। তারপর হলো কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো সম্প্রদায় বা ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। তারপর হলো সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদান করা। যেসব বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক উপস্থিতি ও অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো কিছুই আলাদাভাবে করে দেখানো হবে না। তারপর যে অধিকার সেটা হলো সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার। এটা 29 থেকে 30 নং ধারায় কি লিপিবদ্ধ করা হয়েছে। যেমন ধরো, রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী সকল সম্প্রদায়ের নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপির ব্যবহার এবং সংরক্ষণ করার অধিকার স্বীকৃত। এছাড়াও সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তারপর হলো ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলোর নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত আছে। তারপর যেটা হলো সেটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। না, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলতে বোঝায় মৌলিক অধিকার বলবৎকরণের জন্য নাগরিকগণ আদালতের দ্বারস্থ হতে পারেন এবং এই অধিকারগুলি
বলবৎ করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভিন্ন প্রকার আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারে। এগুলি হলো যে কি কি লেখ জারি করতে পারে। এগুলির মধ্যে প্রথম হলো কি বন্দি প্রত্যক্ষীকরণ। তাহলে তোমাদের মনে প্রশ্ন অবশ্যই যে স্যার বন্দি প্রত্যক্ষীকরণ কি? না, বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। এই আদেশ বলে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আটককৃত ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেন। আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে দেন। তারপর হলো কি পরম আদেশ। এবার তোমাদের প্রশ্ন, পরমাদেশ বলতে কি বুঝো? না, পরমাদেশ বলতে বোঝায়, পরমাদেশ কথা অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি, আদালত এই লেখ জারির মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান ও অধীনস্থ আদালতকে আইনানুগত কর্তব্য পালনের নির্দেশ প্রদান করে থাকেন। তারপর হলো অধিকার পিচ্ছা। এবার তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে অধিকার পিচ্ছা কি? না, অধিকার পিচ্ছা বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি এমন পদ বা অধিকার দাবি করে যে পদের জন্য নির্ধারিত যোগ্যতা তার নেই, তাহলে আদালত তার দাবির বৈধতা বিচারের জন্য লেখ জারি করে এবং আইনসঙ্গত নয় বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করা হতে পারে বা করে। তারপর হলো প্রতিষেধ কি? না, প্রতিষেধ কথার অর্থ হলো নিষেধ করা। ঠিক আছে, মানে কোনো কিছুকে নিষেধ করা। এই আদেশ জারি করে ঊর্ধ্বতন আদালত নিম্ন আদালতকে তার অধিকার বহির্ভূত কার্য সম্পাদনে বিরত রাখে। মানে উচ্চ আদালত নিম্ন আদালতকে কি করতে পারে? প্রতিষেধ করে আদেশ নিষেধ দিতে পারে। তারপর হলো উৎপ্রেষণ। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন, উৎপ্রেষণ কি? না, উৎপ্রেষণ বলতে বোঝায়, উৎপ্রেষণ কথার অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্ন আদালতে চলাকালীন কোনো মামলার সুবিচারের জন্য উচ্চ আদালতে প্রেরণ করার আদেশ দিতে পারে। এই লেখ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত বলে বাতিলও করতে পারে। বিচার বিভাগ ছাড়াও নাগরিকের অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে পরবর্তীকালে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন জাতীয় সংখ্যালঘু কমিশন, যেমন ভারতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি জাতি কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন প্রভৃতি। এবার তোমাদের সামনে উপস্থিত যেটা হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কি? না, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝায়? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি হলো সংবিধান প্রণেতাগণ বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতার পর ভারতবর্ষ বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো সকল নাগরিকের সাম্য প্রতিষ্ঠা ও সকলের কল্যাণ সাধন করা। তাই সংবিধান নির্দেশমূলক নীতির একটি পৃথক তালিকা সংবিধানে সংযোজিত হয়। রাষ্ট্র বা সরকারের প্রতি সংবিধানের এই নির্দেশগুলোকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলা হয়। তাহলে নির্দেশমূলক নীতি বলতে কি বুঝো? তা যদি আসে তাহলে তোমরা অবশ্যই দিয়ে দেবে। এবার নির্দেশমূলক নীতির লক্ষ্য কি? জনকল্যাণ, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। দ্বিতীয়ত হলো জীবনের মান উন্নয়ন, রাষ্ট্রীয় সম্পদের সমবন্টন সুব্যবস্থা বা সুনিশ্চিতকরণ, আন্তর্জাতিক শান্তির প্রসার ঘটানো। এবার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির নীতিসমূহ কি? নীতিসমূহ হলো অভিন্ন দেওয়ানি আইন এবং এই দেখো এটা হলো লক্ষ্য এবং হলো নীতি। নীতি বলতে বোঝায় যেমন ধরো অভিন্ন দেওয়ানি আইন, মদ বা নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধকরণ, কুটির শিল্পের উন্নয়ন, গৃহপালিত পশু হত্যার উপর বিধিনিষেধ আরোপ, গ্রাম্য পঞ্চায়েতের উন্নয়ন। তারপর হলো আদালত বহির্ভূত অধিকার সমূহ আলোচনা করো। না, আদালত বহির্ভূত অধিকার বলতে বোঝায় যে
পর্যাপ্ত উপজীবিকার অধিকার, স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমকাজে সমমজুরির অধিকার, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে অধিকার, কর্মের অধিকার, 6 বছরের নিচে শিশুদের স্বাস্থ্যকর পরিবেশ ও শিক্ষার অধিকার। তারপর হলো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে। তাহলে কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের মাধ্যমে। কথাটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। যে সময় মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, কিন্তু বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। এই মৌলিক কর্তব্যগুলি কার্যকর করার লক্ষ্যে সংবিধানে বিশেষ কিছু উল্লেখ নেই, তবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? মানে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি একে অপরের পরিপূরক। মৌলিক অধিকারগুলো সরকারের অসাংবিধানিক কাজে বিরত রাখে এবং নির্দেশমূলক নীতিগুলি সরকারকে উন্নয়নমূলক কর্ম সম্পাদনে উৎসাহিত করে। মৌলিক অধিকার প্রধানত ব্যক্তির অধিকারগুলি সংরক্ষণ করে, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি সমাজের সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিত করে। তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে অধিকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে অধিকারের মধ্যেই সন্নিহিত থাকে নাগরিকের স্বাধীনতা ও সাম্য। সুদীর্ঘকাল এই আদর্শকে অনুসরণ করে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে। 1950 সাল থেকে বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তাহলে তোমাদের এই অধ্যায়টা কতটুকু বুঝলে এবং আমি কতটুকু বুঝাতে পারলাম তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। আর যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। পার্ট 2তে আমি বিভিন্ন প্রশ্ন বা কমন প্রশ্নগুলি তোমাদেরকে দিয়ে দেবে।